হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অর্ধপরিবাহী চ্যাপ্টারের 8 নম্বর পার্টেতে ট্রানজিস্টারের যেটুকু অংশ বাকি আছে, অর্থাৎ এনপিএন ট্রানজিস্টার মেকানিজম, কীভাবে তার মধ্যে কারেন্ট প্রবাহিত যায় সেটা আলোচনা করব, এবং সিই মোড, ট্রানজিস্টার সিই মোডের সার্কিট ড্র, আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ এবং লেখচিত্রগুলো আজকে ডিটেলস আলোচনা করবো। ওকে, তাহলে আজ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়। ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। লাস্ট ভিডিওতে আমি পিএনপি ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কীভাবে প্রবাহিত হয় সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এনপিএন ট্রানজিস্টার দেখিয়ে দাও, তারপরে আমরা এটা আলোচনা করবো। দেখে নাও, তাহলে দেখো না, আমি যেন এনপিএন ট্রানজিস্টার নিচ্ছি। এনপিএন, ওকে, এনপিএন ট্রানজিস্টার। তাহলে এনপিএন ট্রানজিস্টার এখানে কি থাকবে? এখানে থাকবে আমার ইলেকট্রন থাকবে। তাহলে এখানে ইলেকট্রন, ওকে, এখানে থাকবে কি ইলেকট্রন, আর এখানে থাকবে কি হোল। ওকে, এখানে থাকবে হোল। ওকে, এখানে হোল থাকবে। তাহলে আমরা কি বলেছিলাম, ট্রানজিস্টারের যেটা সবথেকে বেশি ডোপিং করে সেটা হচ্ছে কি পি টাইপ, অর্থাৎ সেটা হচ্ছে কি ইমিটার, অর্থাৎ এটা হচ্ছে ইমিটার, এটা বেস, এটা কালেক্টর সি। তাহলে এখানে আমরা কি ইমিটার বা ইনপুট সাইডটা, আমি যদি ইমিটারকে ইনপুট নিই, ইনপুট সাইডটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস আর আউটপুটে রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড মানে ইলেকট্রনকে এখানে এনকে আমি নেগেটিভ দেবো, এটা পজিটিভ। এদিকে হচ্ছে কেন রিভার্স বায়াস মানে নেগেটিভ আছে, এখানে পজিটিভ দেবো। আর এটা হচ্ছে কমন। ওকে, তাহলে এবার দেখে নাও, তাহলে এই দ্বারা মানে নেগেটিভ দ্বারা ইলেকট্রনটা কী হবে? বিকর্ষিত হবে। বিকর্ষণ হলে ইলেকট্রনটা কোন দিকে প্রবাহিত হবে? এইভাবে। তো এখানেও আগেটার মতো দুই ভাগে প্রবাহিত হবে। এখানে একটা অংশ, এখানে একটা অংশ। তাহলে ইলেকট্রনের স্রোত দেখে না, তাহলে ইলেকট্রনের স্রোতটা হচ্ছে এই প্রকার, এইভাবে হবে, এইভাবে ইলেকট্রন প্রবাহিত হবে। এবং এখানে কিছু পরিমাণ ইলেকট্রন পি অংশটার বা যে পি টাইপ আছে মাঝখানটা বা বেসের হোল দ্বারা রিকম্বাইন হয়ে যাবে, রিকম্বাইন হিসাবে এদিকে চলে আসবে। এবারে এখানে দেখানো এনপিএন এর ক্ষেত্রে দেখানো, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীতে কী হয়? কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে দেখানো এইদিকে, তাহলে ইলেকট্রন যদি এইদিকে অভিমুখে প্রবাহিত হচ্ছে, তাহলে অবশ্যই কারেন্টটা কোন দিকে হবে? এই অভিমুখে। তাহলে এটা হচ্ছে আইই। তাহলে কারেন্টের ডাইরেকশন দেখো, পিএনপির ক্ষেত্রে ডাইরেকশন কী ছিল? হোল যেদিকে যাচ্ছিলো। আগে আমরা নিয়েছিলাম কি কারেন্টের ডাইরেকশন কোন দিকে নিয়েছিলাম? হোল যেদিকে যাচ্ছিলো সেদিকে কারেন্টের ডাইরেকশন নিয়েছিলাম। এবার দেখানো ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে অবশ্যই কারেন্ট যায়। তাহলে এদিকে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে কারেন্ট এইদিকে আসবে, ইলেকট্রন এইদিকে আসছে মানে কারেন্টে যাবে এদিকে, ইলেকট্রন এইদিকে যাচ্ছে মানে কারেন্ট আসবে এইদিকে, অর্থাৎ আইসি। তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি, অর্থাৎ এনপিএন ট্রানজিস্টার হোক বা পিএনপি ট্রানজিস্টার হোক, দুটো ট্রানজিস্টারের ক্ষেত্রেই অবশ্যই এইটা মানে সত্য বা এটা এই ফর্মুলা সবসময় প্রযোজ্য হবে, আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। ভালো করে মানে আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, বিশেষ করে পিএনপি ট্রানজিস্টার কীভাবে হোল প্রবাহিত হয়েছিল সেই হিসাবে আমরা কারেন্ট যে ডাইরেকশানগুলো নিয়েছিলাম, তাহলে এখানে একইভাবে দেখে নাও। তাহলে এই নেগেটিভ দ্বারা ইলেকট্রনকে বিকর্ষিত হবে, সেটা সামনের দিকে যাবে বা সামনের দিকে গতিশীল হবে। সামনের দিকে গতিশীল হওয়ার সময় কিছু ইলেকট্রন কী হবে? যে হোল, ভূমির যে হোল আছে সেই হোল দ্বারা রিকম্বাইন হয়ে বেসের দিকে চলে আসবে। তার বিপরীত দিকে বেস কারেন্ট একটা পাবো আইবি, এবং বাদবাকি ইলেকট্রনগুলো যেখানে কালেক্টর আসবে, এটা হচ্ছে কালেক্টর, এটা ছিল কি আমার ইমিটার, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর। ওকে, যে ইলেকট্রনগুলো কালেক্টর আসবে সেই ইলেকট্রনকে আবার ব্যাটারি পজিটিভ দ্বারা আকর্ষিত হবে এবং সামনের দিকে গতিশীল হবে। তাহলে ইলেকট্রন যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রন এদিকে গতিশীল আছে মানে কারেন্ট এদিকে আসবে, ইলেকট্রন এদিকে যাচ্ছে মানে কারেন্ট এদিকে আসবে, আর ইলেকট্রনের এদিকে প্রবাহ এদিকে হচ্ছে মানে কারেন্টটা উপর দিকে যাবে। আলটিমেট আইবি আর আইসি, এটা হচ্ছে আইসি, দুটো যোগ করলে কী পাবো আমরা? আইই। তাহলে এটা পিএনপি হোক বা এনপিএন হোক, দুটোর ক্ষেত্রেই সর্বদা এইটা প্রযোজ্য হবে, আইই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখে নাও, এবারে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, আগে একটা পিএনপি ট্রানজিস্টার, এর একটা সিম্বল আছে। ট্রানজিস্টারের সিম্বলটা কি দেখে নাও, সিম্বল। ওকে, সিম্বলটা দেখে নাও,
ওকে, এটা ট্রানজিস্টর সিম্বল। এটাকে বলা হয় কি ইমিটার, এটাকে বলা হয় বেস, এটা হচ্ছে কালেক্টর। তো ট্রানজিস্টর সিম্বল হচ্ছে এটা, দেখে নাও, জাস্ট দেখে নাও, এখানে একটা দাঁড়িয়ে হবে এইভাবে, এদিকে একটা এদিকে টানবে, তাহলে এটা ট্রানজিস্টর। এবার এটা কি ইমিটার বেস কালেক্টর। এবার পিএনপি বা এনপিএন ট্রানজিস্টর কী করে বুঝো, কোনটা পিএনপি কোনটা এনপিএন কী করে বুঝো দেখে নাও। আমি এখানে দুটো ছবি আঁকছি, দেখে নাও। তাহলে এটা হচ্ছে আমার ট্রানজিস্টর ধরলাম, এখানে আর একটা ট্রানজিস্টর দেখাচ্ছে, তাহলে এটা বেস ইমিটার কালেক্টর, এটা ইমিটার বেস কালেক্টর। এবার দেখে নাও এনপিএন ট্রানজিস্টরকে দেখে নাও, ইমিটার থেকে কারেন্ট বেরিয়ে আসছে, এনপিএন ট্রানজিস্টর থেকে ইমিটার থেকে কারেন্ট বেরিয়ে আসছে। যদি এরম দেখা যায় যে সিম্বলটা এরম দেওয়ার পর এরম তীর চিহ্ন দিয়েছে, অর্থাৎ ইমিটার থেকে কারেন্টটা বেরিয়ে আসছে, তাহলে এটা কী হবে, এটা এনপিএন ট্রানজিস্টর হবে। তাহলে এটা হচ্ছে এনপিএন। ওকে, তা যে ট্রানজিস্টর থেকে ইমিটার অংশ থেকে ইমিটার পার্ট থেকে যে যদি কারেন্টটা বেরিয়ে এই বাইরের অভিমুখ দেখায়, তাহলে সেটা হচ্ছে কি ইমিটার হবে, সেটা হচ্ছে কি এনপিএন ট্রানজিস্টর হবে। নেক্সট দেখানো, যদি কারেন্টের ডাইরেকশন ভিতর দিকে দেখায়, তাহলে কারেন্টটা প্রবেশ করছে, দেখে নাও হোলের ক্ষেত্রে হোল যেদিকে যাচ্ছিল সেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছিল, তাহলে হোল ইমিটার থেকে কালেক্টর দিকে যাচ্ছে, তাহলে কারেন্টটা ইমিটার দিকে প্রবাহিত হবে, ইমিটার দিক থেকে, তাহলে অবশ্যই কারেন্টের ডাইরেকশন এই দিকে হবে, তাহলে এটা হচ্ছে কি পিএনপি। তাহলে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট ইমিটার দিয়ে প্রবেশ করবে, আর এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট ইমিটার থেকে বেরোবে, দেখে না। তাহলে এটা খুব সহজে মনে রাখা যায়, সেটা হচ্ছে কি পি ফর প্রবেশ। ওকে, পি ফর প্রবেশ, তা যদি প্রবেশ করে তাহলে পিএনপি, এন ফর বলা যেতে পারে নির্গমন বা বেরিয়ে যাওয়া যেটা বলে। জাস্ট এমনি আমরা একটা মনে রাখলে খুব সহজে এটা মনে রাখতে পারবো, পি মানে যেটা একটা প্রবেশ করবে একটা বেরিয়ে যাবে, তাহলে কোনটা প্রবেশ করবে, পিএনপি, তাহলে পি ফর প্রবেশ, পি ফর পিএনপি। তাহলে কারেন্ট প্রবেশ করলে ইমিটার দিয়ে যদি কারেন্ট প্রবেশ করে সেটা পিএনপি ট্রানজিস্টর, অপোজিটটা কী হবে, এনপিএন ট্রানজিস্টর হবে। তাহলে বেরিয়ে গেলে সেটা হচ্ছে কি এনপিএন হবে, বা নির্গমন টাইপে মনে রাখবে, যে এন ফর নির্গমন বা এন ফর মানে কারেন্টে যে বেরিয়ে যাচ্ছে, তাহলে নির্গমন হলে এনপিএন ট্রানজিস্টর আছে। আর প্রবেশ করলে যদি ইমিটারে প্রবেশ করে, তাহলে সহজেই বলতে পারবো প্রবেশ করছে মানে কি পিএনপি। তাহলে পি ফর প্রবেশ, পি ফর পিএনপি। তাহলে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার দিয়ে কারেন্ট প্রবেশ করবে, আর এনপিএন হলে কারেন্টটা বেরিয়ে আসবে। ওকে, তাহলে এই হচ্ছে দুটো ডিফারেন্স, তাহলে এটা ভালো করে মনে রাখো। তাহলে এই সার্কিট যে দেখো নাও কীভাবে মেকানিজমটা কারেন্টটা সেটা বোঝালাম তোমাদের। এর আগের ভিডিও বিশেষ করে পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা বুঝিয়েছিলাম ওটা সবথেকে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, কারণ ওটাই বুঝতে পারলে সেম টু সেম এটা আছে। সেই জন্য আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, অর্থাৎ 7 নম্বর পার্টটা, সেখানে কীভাবে পিএনপি ট্রানজিস্টরের প্রত্যেকটা স্টেপ, ইমিটার কী ঘটেছিল, বেসে কী ঘটেছিল এবং কালেক্টর কী ঘটেছিল, ডিটেলস আলোচনা করে যেমন সেখানটায়। তাহলে অবশ্যই এর আগের পার্টটা দেখবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তাহলে আমরা এই ট্রানজিস্টর বুঝলাম। তাহলে পিএনপি ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে নর্মাল যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে যে ইনপুট সাইডে ফরওয়ার্ড বাস, আউটপুট সাইডে রিভার্স বাস দিলে, তাহলে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট ইমিটার থেকে বেরিয়ে আসবে, তাহলে বেরিয়ে আসে সেটা এনপিএন ট্রানজিস্টর। আর যদি আর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার থেকে কারেন্ট প্রবেশ করবে, তাহলে সেটা হচ্ছে কি পিএনপি ট্রানজিস্টর। ওকে, এবং এখানে কয়েকটা কোশ্চেন থাকে, গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে যেগুলো পরীক্ষায় পড়ার মতো। সেটা হচ্ছে কি যে কেন ট্রানজিস্টরের ভূমিকে পাতলা করা হয়, কেন ট্রানজিস্টরের ভূমিকে পাতলা করা হয়, বা কোশ্চেনটা আর একটা এরকম ঘুরিয়ে দেয় কোশ্চেনটা, যে ট্রানজিস্টরের বেসের বা ভূমির ডোপিং কেন কম করা হয়। আমি বলেছিলাম না, যখন ডোপিংয়ের কথা বলেছিলাম, সবথেকে বেশি ডোপিং করা হয় ইমিটারে, তারপরে কালেক্টর, এবং সবথেকে কম ডোপিং করা হয় বেস বা মাঝখানেরটা। কেন মাঝখানেরটা ডোপিং কম করা হয়, কেন মাঝখানেরটার বেদ, সেটা বেদটা খুব কম পাতলা করা হয়, জাস্ট স্যান্ডউইচের মতো, দুদিকে পাউরুটি থাকে মোটা মোটা, মাঝখানে যে ক্রিম থাকে না, ঠিক সেরম, বা ক্রিম বিস্কুট দেখবে যে দুদিকে বিস্কুট থাকে মাঝখানে ক্রিম মতো থাকে, ঠিক সেরম টাইপের দুদিকে ট্রানজিস্টারে একদিকে ইমিটার আছে, একদিকে কালেক্টর আছে, আর মাঝখানে একদম পাতলা মতো জাস্ট ক্রিমের মতো বা জেলির মতো করে বেস থাকে। তাহলে এই রকমভাবে এত পাতলা কেন বেস করা হয়, তার উত্তর হচ্ছে কি, যে আমরা এখান থেকে উত্তরটা বুঝতে পারছি, দেখে নাও, যদি ইমিটার যখন পিএনপি হোক বা এনপিএন হোক, ওকে, পিএনপি হোক বা এনপিএন দুটোর ক্ষেত্রেই বাহকগুলি সর্বদা ইমিটার থেকে যাত্রা করে। তাহলে ইমিটার থেকে যাত্রা করার সময় হচ্ছে ট্রানজিস্টরের বেস দ্বারা বা ভূমি দ্বারা অনেক কটা বাহক নষ্ট হয়ে যায়, সেটা ইলেকট্রন হতে পারে বা হোল হতে পারে। তাহলে দেখে নাও, তার ডোপিং যদি কম করায়, ভূমির
ডোপিং যদি কম করা হয় তাহলে কম পরিমাণ বাহক নষ্ট হবে, ইমিটারের কম পরিমাণ বাহক নষ্ট হবে। আর বেশি ডোপিং হলে কী হবে, বেশি পরিমাণ বাহক নষ্ট হবে। তাহলে আমি কি চাইবো, বাহক আমার বেশি নষ্ট হয়ে যাক না কম নষ্ট হয়ে যাক? তাহলে আমি চাইবো কি কম পরিমাণ নষ্ট হয়ে যাক। সেই জন্য যাতে করে ইমিটার থেকে যে সমস্ত বাহক কালেক্টর দিয়ে গতিশীল হয় সেই বাহকগুলি ভূমির মাঝের ভূমির দ্বারা নষ্ট হয়ে যায় বা সেই তার কিছু সংখ্যক বাহক নষ্ট হয়ে যায়, তাই ভূমির ডোপিং কম করা হয় যাতে ইমিটারের বাহকগুলি কম পরিমাণ নষ্ট হতে পারে। ওকে, এবং কালেক্টরের কারেন্টটা একটু বেশি পরিমাণ পাওয়া যায়, এই কারণে ডোপিংটা কম করা হয়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আর একটা থাকে কি, কেন পাতলা করা হয়, কেন ভূমিটাকে মোটা করা হয় না? তো সাধারণভাবে আমরা এটাই বলতে পারি যে একটা কোনো সৈন্যগুলো যদি কোনো একটা দেয়ালকে ভাঙতে যায়, দেয়াল যত পাতলা হবে তত ভাঙতে সুবিধা হবে, যত চওড়া হবে মোটা হবে তত ভাঙতে কষ্ট হবে। তাহলে বা রাস্তা যত শর্ট হবে তার দ্রুত মানুষ পৌঁছে যাবে, আর রাস্তাটা যত লম্বা হবে যেতে সময় লাগবে। সেই কারণে দেখে নাও, যদি ভূমিটা বেশি হতো, বেশি চওড়া হতো, যদি ভূমির অঞ্চলটা যদি বড় হতো, চওড়া হতো, বা সেই অংশটা যদি বেশি হতো, তাহলে সেখানে হচ্ছে কি বাহকগুলোকে বেশি পথ যেতে হতো, তাহলে সেখানে বাহকের এনার্জি নষ্ট হতো। ইমিটার বাহকদের বেশি পথ যেতে হতো, তাহলে তাদের এনার্জি নষ্ট হতো। তাছাড়া যখনই ভূমির অংশটা বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন সেখানে ডোপিংটাও বেশি করতে হবে, কারণ অঞ্চল বাড়ছে মানে কি ডোপিংটাও পরিমাণ বাড়াতে হবে। তা ডোপিং পরিমাণ বাড়লে বলবে কি, তা যদি ভূমির অংশটা বড় হয়ে যেত তাহলে সেখানে ডোপিংয়ের পরিমাণও বেড়ে যেত, তাহলে বা ইমিটার বাহকের সংখ্যা আরও কমে যেত বা ইমিটার বেশি পরিমাণ বাহক নষ্ট হয়ে যেত। সেই কারণে ভূমির বেসের বেদটা চ্যাপটা মানে খুব অল্প বা সরু পাতলা করা হয়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এইগুলো একটু ভালো করে পড়লেই তুমি খুব সহজে নিজের ভাষায় এগুলো উত্তর দিতে পারবে। নেক্সট এবারে আমরা ট্রানজিস্টরের সিই মোড নিয়ে আলোচনা করব। সিই মোডের সার্কিটটা কেমন হবে, সেখানে প্রত্যেকটা ইনপুট আউটপুট কারেন্ট ভোল্টেজ যেমন লিখেছি, তো সবই আমরা ডিটেলসে আলোচনা করবো। দেখে নাও, তাহলে প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করি। ওকে, সিই মোড, সিই মোড তার মানে কি কমন ইমিটার। মোড, ওকে, কমন ইমিটার মোড, সিই মোড। অর্থাৎ ট্রানজিস্টারকে আমি বললাম কি এরকম থাকে, যে আমরা দেখেছি ট্রানজিস্টার সিম্বল হচ্ছে এটা বেস, এটা ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। সিই মোড মানে ইমিটারকে কমন মানে এর আগে আমরা যেটা সিবি মোড ছিল, বেস কমন ছিল। এবার সিই মোড মানে হচ্ছে কি আমার কি কমন হবে, এখানে ইমিটার, এখানে ধরলাম এটা এনপিএন ট্রানজিস্টার, অর্থাৎ কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে কীভাবে সার্কিটটা ড্র করবো দেখো নাও। তাহলে আমি ট্রানজিস্টারকে একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখো নাও, এইভাবে ঘুরিয়ে এরমভাবে বাঁকিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে আমার কালেক্টর। ওকে, এইভাবে। অর্থাৎ কারেন্ট যদি আমার এখান থেকে বেরিয়ে যায়, তাহলে এটা কি ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার। আমি পাশে লিখে রাখছি, যেহেতু কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাহলে এটা এনপিএন, অর্থাৎ ইমিটার হচ্ছে এন, বেসটা হচ্ছে বি, এটা হচ্ছে পি, এন পি এন। ভালো করে দেখে নাও, এনপিএন ট্রানজিস্টার বেরিয়ে যাচ্ছে মানে এনপিএন। তাহলে এটা হচ্ছে ইমিটার অংশ, তাহলে ইমিটার হচ্ছে এন, এইটা হচ্ছে পি, ভূমিটা হচ্ছে পি হবে, আর এটা কালেক্টরটা কী হবে, এন হবে, এনপিএন। ওকে, এনপিএন ট্রানজিস্টার। তাহলে এনপিএন ট্রানজিস্টারকে যদি আমি একটু সুন্দর করে সার্কিটে ড্র করি, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, তারপর এখানে একটা ব্যাটারি থাকবে, তাহলে আমি এটা আরবি ধরলাম। ওকে, আরবি। এবার দেখে নাও, তাহলে এটা কি আছে, পি। তাহলে আমি বলেছিলাম এটা ইনপুট, এখানে ইনপুট হচ্ছে কি, ইনপুট হচ্ছে কি বেস, বেস বা ভূমি, ভূমি হচ্ছে আমার ইনপুট, আর আউটপুট হচ্ছে কি কালেক্টর বা সংগ্রাহক, সংগ্রাহক। ওকে, এটা হচ্ছে আমার কি কালেক্টর হচ্ছে কি আউটপুট, আর বেস হচ্ছে আমার ইনপুট।
এবার বললাম কি ইনপুট সাইড কী হবে, ফরওয়ার্ড বায়াস হবে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস, এদিকটা রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস হলে কি, যেটা যা তাকে তাই দিতে হবে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের বেসটা কী আছে, পি আছে, পজিটিভ। তাহলে পিকে কী দিতে হবে আমাকে, পিকে পজিটিভ দিতে হবে, অর্থাৎ এখানটায় পজিটিভ। সার্কিটটা করলাম, এই ভোল্টেজটাকে আমি দিলাম ভিবিবি, ওকে, এই ভোল্টেজটাকে আমি ভিবিবি দিলাম। এবার নেক্সট হচ্ছে কি, আমার আউটপুট দেখব। তাহলে আউটপুটটা কী হতে হবে, এখানে রিভার্স বায়াস দিতে হবে। তাহলে এনকে রিভার্স বায়াস দেবো, এখানে এন আছে, এন পি এন, তাহলে এটা এন আছে, কালেক্টরটা এন, তাহলে এনকে রিভার্স বায়াস দেওয়া মানে কি, এনকে পজিটিভ দেওয়া, তাহলে এখানে পজিটিভ দেবো। তাহলে এইটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে ধরলাম আরসি, ধরলাম আরসি, এটা ভিসিসি ধরলাম, এটা ভিসিসি। তাহলে এই যে সার্কিট হলো, এটা হচ্ছে কি সিই মোড, ওকে, সিই মোড। দেখুন এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমার কালেক্টর। তাহলে এই ট্রানজিস্টারের এরকম ডিজাইনকে বলা হয় কি, ট্রানজিস্টারের সিই মোড, সিই মোড, অর্থাৎ কমন ইমিটার, ইমিটারটা এখানে কমন হচ্ছে, কমন ইমিটার মোড। এখান থেকে আমি কি করব, আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ বের করব। তাহলে এনপিএন ট্রানজিস্টার কি, কারেন্ট এখানে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, এই অভিমুখে হবে, এর ডাইরেকশন কোন দিকে হবে, এই অভিমুখে হবে, অর্থাৎ এখানে আইবি হবে এইদিকে, আইসি হবে এইদিকে, ওকে, আইসি এইদিকে, এই অভিমুখে নয়, আইসির অভিমুখটা এই দিক হবে, আইসি, ওকে। তাহলে এইরকম অভিমুখ হবে। তাহলে এখান থেকে দেখে নাও ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজটা কী হবে, নামগুলো দেখেন। তাহলে প্রথম আমরা কি ইনপুট কারেন্ট দেবো, তাহলে আমার ইনপুট কী আছে, এখানে ইনপুটটা আমার বেস বা ভূমি আছে, আর আউটপুটটা কালেক্টর আছে, আর ইটা আছে কি আমার ইমিটারটা আমার কমন আছে। তাহলে বলতে পারি অতএব ইনপুট কারেন্ট হচ্ছে কত হচ্ছে, সেটা ইনপুট কারেন্ট হচ্ছে আইবি, ওকে। ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজটা কোনটা হবে, দেখো অনেকে ভাবছে হয়তো ভিবিবি হবে, কিন্তু এটা ইনপুট ভোল্টেজ নয়, এটা হচ্ছে পরিবর্তনশীল ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ হবে যেটা ইমিটার আর বেস এর মাঝামাঝি দিয়ে দেওয়া আছে, যেই ভোল্টেজটা এর মাঝামাঝি আছে সেই ভোল্টেজটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। দেখে নাও আমার ট্রানজিস্টারের রূপটা, দেখে নাও ট্রানজিস্টার অ্যাকচুয়ালি এরকমভাবে আছে, ট্রানজিস্টারকে যদি আমি ছবি আকারে দেখাই, ট্রানজিস্টারটা এইভাবে আছে, এটা হচ্ছে কি ইমিটার, বেস, কালেক্টর, তাই না? তাহলে এইভাবে আছে। তাহলে এখানটায় দেখে নাও, তাহলে আমার যে ভোল্টেজ হবে, তাহলে এই দুটোর মধ্যে ভোল্টেজ, তাহলে ইমিটার আর বেস, দেখে নাও ইমিটার আর বেস এই দুটোর মধ্যে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা যে ইনপুট ভোল্টেজ। কারণ এই ভোল্টেজটা দেখে নাও, এখানে যাই ভোল্টেজ দিয়ে থাকে, এখানটা ভোল্টেজ দিচ্ছি, এখানে রেজিস্ট্যান্স আছে, অনেক কিছু পরিবর্তনশীল আছে, কিন্তু মেন ভোল্টেজ হচ্ছে কি এই দুটোর মধ্যে। এখানে আমার ইনপুট ভোল্টেজ এটা হবে না, কারণ সার্কিটের এখানে অনেক কিছু আছে, এখানে সাপ্লায়ার, এটাও ইনপুট ভোল্টেজ হবে না, আর এটাও আউটপুট ভোল্টেজ হবে না, কারণ এগুলো আমরা সাপ্লাই দিচ্ছি, এইগুলো পরিবর্তনশীল, ওকে। এইগুলোকে আমরা ভ্যারিয়েবল করতে, মানে এগুলো চেঞ্জ করতে পারি, এই দুটোই আমরা চেঞ্জ করতে পারি। তোমরা যদি ট্রানজিস্টারের সেট আপ দেখে থাকো ল্যাবেতে, দেখবে এই দুটোই ভোল্টেজকে চেঞ্জ করা যায়। তাহলে এইগুলো চেঞ্জ, যেগুলো আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে হয় সেগুলো কী হতে পারে, ইনপুট ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ হতে পারে না। আর তাছাড়া এখানে ইনপুট ভোল্টেজ, এখানে রেজিস্ট্যান্স থাকবে, এখানে বিভিন্ন রকম সেট আপ থাকে, সেখান থেকে ভোল্টেজটা এখানে এই ভোল্টেজটা ইনপুট হতে পারবে না, কারণ কিছুটা ভোল্টেজ এখানে লস হতে পারে। সেই জন্য ইনপুট ভোল্টেজ সেইটাই হবে, ভালো করে মনে রাখো, ইনপুট ভোল্টেজ সেইটাই হবে যেটা বেস আর ইমিটারের মাঝ বরাবর, এর মাঝে যে ভোল্টেজটা দেওয়া হবে, অর্থাৎ এই বেস আর এই ইমিটার এই দুটোর মাঝে যেই ভোল্টেজটা দেওয়া হবে সেই ভোল্টেজটাই হবে কি আমার ইনপুট ভোল্টেজ। তাহলে এখানে ইনপুট ভোল্টেজ কী হবে, ইনপুট ভোল্টেজ হবে কি, এখান থেকে বলতে পারি যদি একটা ভোল্ট মিটার লাগাই সেটা হবে কি ভিবিই, তাহলে এই ভোল্টেজটা কী হবে ভিবিই। তাহলে ভিবিই অর্থাৎ বেস আর ইমিটারের মধ্যে যে কারেন্ট হবে, ভোল্টেজটা হবে, অর্থাৎ একটা ভোল্ট মিটারকে যদি বেস এবং ইমিটারের মাঝ দুটোর সঙ্গে কানেক্ট করে দিই, বলে অর্থাৎ এখানের সঙ্গে কানেক্ট করলাম আর এখানের সঙ্গে কানেক্ট করলাম, কানেক্ট করার পর যেই ভোল্টেজটা শো করবে সেই ভোল্টেজটা হবে আমার ইনপুট ভোল্টেজ।
ওকে, ঠিক অনুরূপভাবে যদি আমরা আউটপুট ভোল্টেজটা দেখি, আউটপুট ভোল্টেজ কী হবে, ঠিক একইভাবে দেখে নাও। তাহলে এই বেস দেখে নাও, তাহলে এই ইমিটার, তাহলে এইখান তো আউটপুট, তাহলে এই ইমিটার আর এই কালেক্টার, তাহলে ইমিটার আর কালেক্টার এই দুটোর মধ্যে, তাহলে এইটা ছিল ইনপুট আর এর মধ্যে হচ্ছে আউটপুট, এটা তো কমনের সাপেক্ষে তো আমরা সব মেজারমেন্ট করব। তাহলে এই কালেক্টার আর এই ইমিটার এই দুটোর মাঝে যেই ভোল্টেজটা পাচ্ছি, অর্থাৎ এখানে ভোল্টেজটা দেওয়ার ফলে এখানে যেই ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটাকে বলবো আমরা আউটপুট ভোল্টেজ। ওকে, অর্থাৎ এখানে আউটপুট ভোল্টেজটা কী হবে, VCE। তাহলে VCE, তাহলে VCE কালেক্টর টু ইমিটার ভোল্টেজ। একটা ভোল্টমিটারকে কালেক্টর এবং ইমিটারের সঙ্গে যুক্ত করলে যেই ভোল্টেজটা দেখাবে সেই ভোল্টেজটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। আর আউটপুট কারেন্টটা কী হবে, আউটপুট কারেন্ট হচ্ছে IC। তা দেখো সিম্পল হিসাবে এগুলো সব লিখে রাখো, অবশ্যই এগুলো তোমার লিখে রাখবে, অবশ্যই এগুলো দেখো না। প্রথমে ছবিটা ভালো করে আঁকবে, আঁকার পর ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস আমি বলেছিলাম ট্রানজিস্টারের, তাহলে ইনপুট সাইডে সর্বদা ফরওয়ার্ড বায়াসে থাকবে আর আউটপুটটা সর্বদা রিভার্স বায়াস থাকবে। যখন সার্কিট ড্র করবে যদি কোনো কনফিউজ হয়ে এখানে কী দেবো সর্বদা এটা লিখে নেবে। তাহলে আমি যদি NPN কারেন্ট যেহেতু বেরিয়ে যাচ্ছে তাহলে আমরা NPN ট্রানজিস্টার ইউজ করেছি। তাহলে ইমিটার N, ভূমি P আর কালেক্টর N। তাহলে আমরা ইনপুটটা ফরওয়ার্ড বায়াসতে হবে, অর্থাৎ এখানে যদি বেসটা ইনপুট হয়ে থাকে তাহলে P আছে, তাহলে P কে পজিটিভ আর N কে নেগেটিভ, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। এখানে একই N কে পজিটিভ আর P N কে এখানে এটা তো কমন সাধারণ, তাহলে সেটা আমি কানেক্ট করে নেবো। তাহলে এটা হচ্ছে কি আমার রিভার্স বায়াস হয়ে গেল। তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হলো, এটা রিভার্স বায়াস হলো। এবার আমার কীভাবে কারেন্ট প্রবাহিত হবে সেটা আমরা দেখব। তাহলে এর সঙ্গে আমরা ইনপুট ভোল্টেজ কোন নেবো, যেই ভোল্টেজটা আমরা বেস আর ইমিটারের মধ্যে, যেটা বেস আর ইমিটারের মধ্যে যেই ভোল্টেজটা দেওয়া হয়েছে সেই ভোল্টেজটা হবে ইনপুট ভোল্টেজ। সেই ভোল্টেজটা কন্ট্রোল হবে কার দ্বারা, VB দ্বারা। তাহলে এই ভোল্টেজ দ্বারা এই ভোল্টেজটা কন্ট্রোল হবে। তাহলে এবার এখানে চেঞ্জ করে এখানে কন্ট্রোল করতে পারি। তা সেই কারেন্টটা যেই ভোল্টেজটা তাহলে আমরা এখানে দিলাম সেই ভোল্টেজটা ইনপুট ভোল্টেজ হচ্ছে থাকবে। তাহলে সেটা হচ্ছে কি ইনপুট ভোল্টেজ হচ্ছে কি VBE। আর যেই কারেন্টটা বেসের মধ্যে, যেহেতু বেসকে আমরা ইনপুট ধরেছি তাহলে বেস কারেন্টটাই হবে আমার ইনপুট কারেন্ট। নেক্সট কি, এখানে এটা হচ্ছে আউটপুট, তাহলে এখানে কালেক্টর আউটপুট আছে, তাহলে অবশ্যই কালেক্টর কারেন্টটা হবে আমার আউটপুট কারেন্ট। আর এখানে কালেক্টর টু ইমিটার যেহেতু কমন আছে এর সাপেক্ষে যেই ভোল্টেজটা আমরা পাচ্ছি এর ফলে এখানে ভোল্টেজ দেওয়ার ফলে এখানে ভোল্টেজ পাচ্ছি, তাহলে যেই ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটা হলো কি আমরা আউটপুট কারেন্ট। ওকে, তাহলে সেটা হচ্ছে VCE। ওকে, এটা যদি আমরা NPN জায়গায় PNP ট্রানজিস্টার ইউজ করতাম তাহলে হয়তো এইগুলো পরিবর্তন হতো, এই VBB আর VCC চেঞ্জ হতো। তোমরা এরপরে তোমরা নিজেরা এই CE মোডটা আঁকবে, আমি NPN ট্রানজিস্টারে দেখি, তোমরা PNP ট্রানজিস্টার ইউজ করবে। PNP ট্রানজিস্টার ইউজ করে সার্কিটটা কেমন চেঞ্জ হচ্ছে, VBB আর VCC কেমন পরিবর্তন হচ্ছে সেটা অবশ্যই তোমরা করবে। আর যদি করে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা সেটা বুঝতে পেরেছো কি না। ওকে, তাহলে দেখে নাও এবারে এখান থেকে আমরা কাজ কি, তাহলে প্রথম কী করলাম আমরা সার্কিট ড্র করলাম। তা সার্কিট ড্র করার পর এখান থেকে আমরা ডেটাগুলো নেব। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল আছে, এটা টোটালটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে। তাহলে এখান থেকে আমরা কী করব, কী ক্যালকুলেট করবো দেখে নাও। প্রথম হচ্ছে IB সাপ্লাই দেবো, IB সাপ্লাই দিয়ে IC ক্যালকুলেট করব। ওকে, এবং VBE সাপ্লাই দিয়ে VCE ক্যালকুলেট করব। তাহলে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট। তাহলে এখানে যদি আমি এখানে এই ডেটা নিয়ে, তাহলে দুটো কারেন্টের ডেটা, দুটো ভোল্টেজের ডেটা, তাহলে এই ডেটাগুলো নিয়ে আমার দুটো গ্রাফ ড্র করা যাবে। প্রথম হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক গ্রাফ। ওকে, আমরা এবার গ্রাফ নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ, গ্রাফ বলতে পারি। সেটা কী হবে দেখো নাও, যদি আমরা ভোল্টেজগুলোকে সেট আপ করে VCকে যদি কনস্ট্যান্ট করতে পারি, এটাকে যদি কনস্ট্যান্ট করতে পারি, অর্থাৎ আমার যদি আউটপুট ভোল্টেজ ধ্রুবক থাকে সেই ক্ষেত্রে IB এবং ICর যে লিখেছে অর্থাৎ ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্টের
ডেটাগুলো নিয়ে যে যে কার্ভ বা যেই গ্রাফ তৈরি হবে সেই গ্রাফ বা সেই কার্ভকে বলা কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওকে, তা সেটা কেমন হবে দেখানো, তার রূপটা কেমন হবে দেখানো। ছবিটা আমি এখানেই আঁকছি। তাহলে এটা কী হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা আইবি, আচ্ছা আইসি, এটা হচ্ছে ভিসিই ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি আউটপুট ভোল্টেজ ভিসিই আউটপুট ভোল্টেজটা যদি ধ্রুবক রাখতে পারি, ধ্রুবক রেখে ইনপুট কারেন্টটাকে যেই হারে বাড়াবো আউটপুট কারেন্টটা সেই হারে বাড়বে। অর্থাৎ ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট পরস্পর কি সমানুপাতিক, সমহারে বৃদ্ধি পাবে। তাহলে এখানে বোঝা সেটা কি লেখচিত্র তাহলে কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা, দেখো না, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে। তাহলে এটা থেকে এই গ্রাফটাকে বলা কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওকে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওকে, তাহলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ, তাহলে যদি আমরা সিই মোডে ট্রানজিস্টারের সিই মোডে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভের লেখচিত্র কেমন দেখাও, তাহলে সেটা যে কি আইসি আইবি থাকবে, আইবি ইনপুট এক্স অক্ষ বরাবর আইবি, ওয়াই অক্ষ বরাবর আইসি, আর ভিসি কনস্ট্যান্ট, সেটা হবে কি মূল বিন্দু সরলরেখা। তাহলে এটা এখানে কোশ্চেন করতে পারে যে আউটপুট ক্যারেক্টারিস্টিক বা যেই সিই মোড ট্রানজিস্টারকে ভিসি কনস্ট্যান্ট রেখে, ভিসি যদি কনস্ট্যান্ট রাখা হয় তাহলে আইবি এবং আইসির এদের মধ্যে রিলেশন কী হবে, তাহলে বলে কি আইবি এবং আইসি পরস্পর সমানুপাতিক হবে, অর্থাৎ আইবি এবং আইসি সমহারে বৃদ্ধি পাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আর একটা গ্রাফ আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ এটা খুব গুরুত্বপূর্ণ। তো ট্রান্সফারটা কেমন ছিল দেখে নাও। তাহলে এখানে আমি একটু মুছে দিচ্ছি গ্রাফটা, তাহলে কেমন ছিল। এটা হচ্ছে আইবি, হচ্ছে আইসি, ভিসিই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তো এটা কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। নেক্সট এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, অর্থাৎ আউটপুট কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ। আউটপুট কারেন্ট অর্থাৎ আমরা যদি ভিসিই এবং আইসি অর্থাৎ আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট এর সাপেক্ষে যেই লেখচিত্র অঙ্কন করব সেই লেখচিত্রকে বলা কি আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওকে, দেখো না, এই মানে আমরা কী হয় ইনপুটগুলো চেঞ্জ করবো, ইনপুটগুলো চেঞ্জ করার ফলে আউটপুট কারেন্ট কত পাচ্ছি, করসপন্ডিং আউটপুট ভোল্টেজ কত পাচ্ছি, অর্থাৎ আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট কীভাবে নির্ণয় করবো, এখানটা একটা কী করবো আমরা একটা অ্যামিটার বসিয়ে দেবো সেই সময়, তাহলে অ্যামিটার বসালে সেখানে আমরা কারেন্টটা পেয়ে যাবো। তাহলে এই কারেন্ট আর এই ভোল্টেজের ডেটা নিয়ে যেই লেখচিত্র অঙ্কন হবে সেটাকে বলা হয় আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ কেমন হবে কেন, আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওকে, সেটা কেমন হবে দেখো না, এটাকে ভিসিই আইসি। ওকে, প্রত্যেকটার জন্য আইবি ধ্রুবক থাকবে, ইনপুট কারেন্ট ধ্রুবক থাকবে। তাহলে সেটা কেমন হবে দেখে নাও। তাহলে লেখচিত্র দেখে নাও, এইভাবে হবে। ওকে, এটা ধরলাম IB1, অর্থাৎ এই লেখচিত্রের ক্ষেত্রে এটা আইবিটা ধ্রুবক থাকবে, এটা আইবি ইকুয়াল টু 0। ওকে, IB1, IB2, IB3, IB4, IB5। ওকে, লেখচিত্রটা ঠিক এরকম টাইপের হবে, অর্থাৎ একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে উঠবে, এইভাবে যাবে, এইভাবে উঠবে, এইভাবে যাবে, এইভাবে যাবে। ওকে, এরকম টাইপের হবে লেখচিত্র। ওকে, তাহলে একে বলা হয় কি আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওকে, আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ এইভাবে এখান থেকে সোজাসুজি হবে। তাহলে এখানে দেখেন যেখানে আইবিটা আমার এখানে 0 হচ্ছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে VBB, বা আমি VBB সাইডে লিখছি এখানটায় VBB।
তাহলে এই প্রথমটার ক্ষেত্রে আছে এখানে আউটপুট 0, এখানটাই এই লেখচিত্রকে 3টে অঞ্চলে বা 3টে অংশে ভাগ করা হয়। এখান থেকে যদি আমরা দেখে থাকি এই অংশটা, তাহলে এখানে স্ট্রেট লাইন উঠেছে, তাই না? তাহলে এই অংশটা ওহমের সূত্র যেমন ভোল্টেজ ভার্সেস কারেন্ট যে মূল বিন্দু সরলরেখা টাইপের হয়, এখানে সেই অংশটা দেখা যাচ্ছে। তাহলে এই যে অংশটা যেটা ওহমের সূত্র মেনে চলছে বা ওহমের সূত্রের মতো আচরণ করছে, এই অঞ্চলটা, এতটুকু অঞ্চলটাকে আমরা নাম দিতে পারি ও সি। ওকে, ও সি, এখানে এর নাম দিতে পারি ও সি হিসাবে। তাহলে এখান থেকে এতটুকু অংশটাকে, এখান থেকে এতটুকু অংশ, একে বলা কি স্যাচুরেশন রিজিয়ন, স্যাচুরেশন রিজিয়ন বা সম্পৃক্ত অঞ্চল, একে বলা কি সম্পৃক্ত অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল। ওকে, সম্পৃক্ত অঞ্চল। তারপরে যেখানে দেখেন ইনপুট কারেন্ট 0 আছে, যেই গ্রাফটা ইনপুট কারেন্ট 0 আছে তার নিচের অংশ, তাহলে এখান থেকে আমরা ডট ডট যদি টানি, ওকে, তাহলে এর নিচের অংশটাকে, এর নিচের অংশটা হচ্ছে কি কাট অফ রিজিয়ন, রিজিয়ন। ওকে, কাট অফ রিজিয়ন। আর বাদ বাকি স্যাচুরেশন রিজিয়ন, এটা হচ্ছে এখান থেকে স্যাচুরেশন রিজিয়ন, এখান থেকে নিচেটা হচ্ছে কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়ন কোনটা? যেখানে আইবি কারেন্ট 0 আছে, ইনপুট কারেন্ট 0, তার উপর থেকে এই যে সোজাসুজি যে অংশটা দেখাচ্ছে এই এতটুকু অংশকে, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকু যে অঞ্চলটা রয়েছে, যে অংশটা রয়েছে, একে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন, একে বলা হয় কি অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন। ওকে, তাহলে ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভে যে লেখচিত্র অঙ্কন করে আইসি বা ভিসিই ভার্সেস আইসি, যদি আমরা লেখচিত্র অঙ্কন করি সেই লেখচিত্র রূপটা কেমন হবে দেখে নাও, এরকম টাইপের হবে, এই রূপের লেখচিত্রটা হবে। এবং এই লেখচিত্র দেখে নাও কী হচ্ছে, এখানে 3টে অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আইবি কারেন্ট 0, তাহলে আইবি কারেন্ট 0-এর জন্য আমরা একটা লেখচিত্র অঙ্কন করতে পেরেছি। তার নিচের অংশটাকে বলছে কাট অফ রিজিয়ন। ওকে, এবং এখানে আরেকটা অংশ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি যে একটা মূল বিন্দু সরলরেখার মতো রূপ দেখা যাচ্ছে, যেটা ওহমের সূত্র মেনে চলে, যেটা ওহমের সূত্রকে তো আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম। তা সেই জন্য এই অঞ্চলটুকু বা এই অংশটুকু, যতটুকু অংশ মূল বিন্দু সরলরেখা হচ্ছে ততটুকু অংশকে আমরা বলছি কি স্যাচুরেশন রিজিয়ন বা সম্পৃক্ত অঞ্চল, বা একে বলা হয় কি ওহমিক রিজিয়ন, একে আবার বলা হয় কি ওহমিক রিজিয়ন, রিজিয়ন। ওকে, তাহলে একে বলা হয় কি ওহমিক রিজিয়নও বলা হয়। তাহলে এটা হচ্ছে ওহমিক রিজিয়ন, তাহলে এটা কাট অফ রিজিয়ন। তাহলে কাট অফ রিজিয়ন এবং ওহমিক রিজিয়ন বা স্যাচুরেশন রিজিয়ন বাদ বাকি যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটাকে বলা হয় বা সেই অংশটাকে বলা হয় কি অ্যাক্টিভ রিজিয়ন। ওকে, বা সক্রিয় অঞ্চল। ওকে, সক্রিয় অঞ্চল। তাহলে ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভের এই 3টে অঞ্চলের বিশাল মুখ্য ভূমিকা আছে। একটা হচ্ছে কি যখন অর্ধপরিবাহী সম্পূর্ণ একটা পরিবাহীর মতো আচরণ করবে তখন সেটা হচ্ছে কি আমরা স্যাচুরেশন রিজিয়ন বলবো। আর যখন অন্তরকের মতো আচরণ করবে, জাস্ট সুইচ অফ বা রিভার্স বা বলতে পারি কি যখন অফ অবস্থা থাকবে, মানে এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তখন সেটা বলবো কি কাট অফ রিজিয়ন, নিচের অংশটা। আর বাদ বাকি উপরে যেটা আছে, অর্থাৎ যেখানে কারেন্ট সর্বদা ধ্রুবক, এখানে সময়ের সঙ্গে বা ভোল্টেজ বৃদ্ধির সঙ্গে কারেন্টটা কিন্তু পরিবর্তন হয়নি, কারেন্ট এখানে কি স্ট্রেট আকার আছে, এখানে আমরা লেখচিত্রটা ঠিকভাবে টানতে পারিনি, কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, এখানে স্ট্রেট লাইন হবে। ওকে, তাহলে এখানে সর্বদা স্ট্রেট লাইন হবে। তা স্ট্রেট লাইন হলে কী হবে, এখানে তার মানে ভোল্টেজ যতই বাড়াচ্ছি কারেন্ট কিন্তু আর বাড়ছে না, তাহলে এটাকে বলা হয় কি অ্যাক্টিভ রিজিয়ন, অর্থাৎ এখানে কারেন্ট ধ্রুবক হয়ে আছে, একদম সেম হয়ে আছে। তাহলে এই অঞ্চলটা বা এই অংশটা বলছে কি অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে একটা ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ 3টে অংশ বিভক্ত হয়ে যায়, স্যাচুরেশন, কাট অফ আর অ্যাক্টিভ রিজিয়ন। স্যাচুরেশন মানে হচ্ছে কি যেখানে পরিবাহী বা ট্রানজিস্টরটি পুরো সম্পূর্ণ একটা পরিবাহীর মতো আচরণ করবে, সেইটাকে আমরা বলবো কি স্যাচুরেশন রিজিয়ন বা ওহমের সূত্র মেনে, মানে ওহমের সূত্রের মতো কাজ করছে, সে যে স্যাচুরেশন রিজিয়ন বা ওহমিক রিজিয়ন বলা হয় বা সম্পৃক্ত অঞ্চল বলা হয়। যেখানে ট্রানজিস্টর অফ হয়ে যাচ্ছে অর্থাৎ আর কাজ করছে না, সেটাকে বলে কাট অফ রিজিয়ন, বা যার নিচে, এর নিচে যেটা আছে পুরো সুইচ অফ হয়ে যায় ট্রানজিস্টর, অর্থাৎ এখানে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না, সেটাকে বলছে কাট অফ রিজিয়ন। তারপর যেই অঞ্চলে বা যেই অংশে কারেন্ট সর্বদা ধ্রুবক থাকে, অর্থাৎ ভোল্টেজ বিভবের সঙ্গে কারেন্ট পরিবর্তনশীল হয় না, কারেন্ট ধ্রুবক হয়ে যায় বা একই মানের হয়ে যায়,
সেই অঞ্চলটাকে বলছি আমরা কি অ্যাক্টিভ রিজিয়ন। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। এখানে দেখে নাও আর একটা ব্যাপার থাকে যে এই ট্রানজিস্টারের কাট অফ রিজন এবং অ্যাক্টিভ রিজন এই দুটো অঞ্চল সে ট্রানজিস্টার সুইচ অটোমেটিক সুইচ হিসাবে কাজ করে এটা ট্রানজিস্টারটা। যখনই ট্রানজিস্টার কাট অফ রিজনে চলে যাবে তখন সেই ট্রানজিস্টার সুইচ অফ মোডে চলে যাবে, যখনই ট্রানজিস্টার অ্যাক্টিভ রিজনে চলে যাবে তখন ট্রানজিস্টার সুইচ অন হিসাবে চলে যাবে। ওকে, সুইচ অন হিসাবে হয়ে যাবে। যে ট্রানজিস্টারকে আমরা অটোমেটিক সুইচ অন অফ হিসাবে ব্যবহার করতে পারি। ওকে, ট্রানজিস্টার আর একটা সবথেকে মুখ্য ভূমিকা হচ্ছে কি ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা হয়। সেটা কি ট্রানজিস্টারে অ্যাক্টিভ রিজন ব্যবহার করা, অর্থাৎ ট্রানজিস্টারকে অ্যাক্টিভ রিজনে রেখে ট্রানজিস্টারের সিগন্যাল অ্যাম্পলিফায়ার অর্থাৎ কোনো সিগন্যালকে বাড়িয়ে দেওয়া, সেই অ্যাম্পলিফাই করা, সেই হিসাবে ট্রানজিস্টার ব্যবহার করা হয়। এই ব্যাপারে আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো যে কীভাবে ট্রানজিস্টার সিগন্যাল অ্যাম্পলিফায়ার হিসাবে ব্যবহার করা বা কীভাবে সিগন্যাল অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে সেই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, তাহলে আজকে যেগুলো বোঝালাম সেগুলো তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।